হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি অনিন্দিতা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজিয়েটে। বন্ধুরা, গত এপিসোডগুলোতে আমরা স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের এপিসোডে আমরা উচ্চ মাধ্যমিক ফিনান্স প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমরা এর আগের অধ্যায়ে দেখেছিলাম অর্থায়নের সময়ের উপর ভিত্তি করে অর্থায়নকে ৩ ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। বন্ধুরা, সেখানে আমরা আরও দেখেছিলাম স্বল্পমেয়াদী অর্থায়নগুলো ১ বছরের কম সময়ের জন্য হয়ে থাকে, অন্যদিকে মধ্যমেয়াদী অর্থায়নগুলো ১ বছর থেকে ৫ বছরের জন্য করা হয়ে থাকে। কিন্তু এখন আমরা দেখব দীর্ঘমেয়াদী অর্থায়নগুলো ৫ বছরের বেশি সময়ের জন্য হয়ে থাকে। তোমরা কি জানো দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয় তা কোন কোন খাতে ব্যয় করা হয়? বিভিন্ন স্থায়ী সম্পত্তি, যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি, এইসব ক্রয়ের জন্য এই অর্থ ব্যয় করা হয়। স্থায়ী সম্পত্তির নাম শুনেই বুঝতে পারছো এ জাতীয় অর্থায়নের জন্য অনেক বেশি অর্থের পরিমাণ লাগে, আর স্বাভাবিকভাবেই এই বেশি অর্থ পরিশোধ করার জন্য অনেক বেশি সময়ও লাগবে। তাহলে আমাকে বলো তো, এই বিশাল পরিমাণ অর্থ ঠিক কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা যায়? বন্ধুরা, দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা 2টি উৎস থেকে সংগ্রহ করতে পারি। একটি হচ্ছে ঋণকৃত মূলধন এবং অপরটি হচ্ছে ইকুইটি মূলধন। ঋণ করা মূলধন বন্ড ও ডিবেঞ্চার বিক্রি করে সংগ্রহ করা যায়, আর ইকুইটি মূলধন হচ্ছে এক ধরনের মূলধন যেটা সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা যায়। তাহলে চলো বন্ধুরা, আজ আমরা বন্ড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমেই বলে নেই, এটা এক ধরনের দলিল বা ঋণের চুক্তি। এটার মাধ্যমে কোম্পানিতে যারা বিনিয়োগ করতে ইচ্ছুক, কোম্পানি তাদের থেকে ঋণ করে মূলধন সংগ্রহ করে। এই চুক্তি বা দলিলে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে মোট কত টাকা ঋণ নিয়েছে তার পরিমাণ, সেই ঋণের সুদের হার, ঋণ কবে পরিশোধ করা হবে তার সময় এবং অন্যান্য বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকে। বন্ধুরা, বন্ডের ব্যাপারে জানার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যেমন ধরো, ফেস ভ্যালু বা লিখিত মূল্য, তারপর হচ্ছে সুদের হার, মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য এবং সবশেষে ইনটু ম্যাচুরিটি। এগুলো এইসব বিষয় সম্পর্কে কিছুটা ধারণা রাখলে তুমি এই অধ্যায়ের সূত্রগুলো খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবে। প্রথমেই আমরা ফেস ভ্যালু বা লিখিত মূল্য নিয়ে বিস্তারিত জানব। আমরা জানি বন্ড একটি ঋণের দলিল, আর এই ঋণের দলিলে বা বন্ডের উপর যে মূল্য লেখা থাকে তাকেই ফেস ভ্যালু বা লিখিত মূল্য বলে। এরপর হচ্ছে সুদের হার। বন্ডের ফেস ভ্যালু বা লিখিত মূল্যের উপর যেই সুদ ধরা হয় তাকেই সুদের হার বলে। কিন্তু বন্ডের ক্ষেত্রে শব্দটাকে সুদের হার নয়, বরং কুপন রেট বলা হয়। তাই আমরা বলতে পারি কুপন রেট মানেই হচ্ছে সুদের হার। বন্ধুরা, এরপর আমরা জানব মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য সম্পর্কে। যত বছরের জন্য বন্ড মার্কেটে ইস্যু করা হয় তত বছর শেষ হলে বন্ডের মূল্য কত টাকা হবে সেটাই হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য। ইংরেজিতে এটাকে ম্যাচুরিটি ভ্যালু বা রেডেমশন ভ্যালু বলা হয়। তবে মনে রাখবে, সাধারণত দেখা যায় বন্ডের ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু সমান হয়, তবে কিছু ক্ষেত্রে বন্ডের ফেস ভ্যালুর চেয়ে ম্যাচুরিটি ভ্যালু বেশি হয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা ইল্ড টু ম্যাচুরিটি সম্পর্কে জানব। একজন বিনিয়োগকারী মেয়াদ পূর্তি পর্যন্ত বন্ড নিজের কাছে রাখার কারণে যে অর্থ আয় করেন তাকেই ইল্ড টু ম্যাচুরিটি বলা হয়। ইল্ড অর্থাৎ আয়। আমরা যেটাকে মোট সুদের পরিমাণ বা আয় হিসেবে চিনি, বন্ডের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে সেটাকে সংক্ষেপে ওয়াইটিএম বলা হয়। বন্ধুরা, আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে বন্ডের কিছু বিশেষ প্রকারভেদ সম্পর্কে জেনে নিব। চলো এক নজরে দেখে নেই আমরা ঠিক কোন কোন বন্ডগুলো সম্পর্কে জানব। ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, চিরস্থায়ী
বা পারপেচুয়াল বন্ড, জিরো কুপন বন্ড ইত্যাদি। প্রথমেই আসছি ট্রেজারি বন্ড। সরকার যেই বন্ডগুলো ইস্যু করে তাকেই ট্রেজারি বন্ড বলে। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক 5 বছর ও 10 বছরের জন্য এই বন্ড ইস্যু করে থাকে। এরপর কর্পোরেট বন্ড। বিভিন্ন কোম্পানি সাধারণত যে বন্ড ইস্যু করে থাকে তাকেই কর্পোরেট বন্ড বলে। এরপর আসছি ডিবেঞ্চার বা ঋণপত্র। যেসব কোম্পানি বেশ বড় এবং আর্থিকভাবে সচ্ছল, যাদের ক্রেডিট রেটিং বেশ ভালো, তারাই ডিবেঞ্চার ইস্যু করতে পারে। এরপর রয়েছে চিরস্থায়ী বা পারপেচুয়াল বন্ড। যেই বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না তাকেই চিরস্থায়ী বা পারপেচুয়াল বন্ড বলা হয়। যেহেতু এই বন্ডের টাকা ফেরত পাওয়া যায় না, তাই এই বন্ডের সুদের হারও সবচেয়ে বেশি হয়। এরপরে জিরো কুপন বন্ড। আমরা জানি কুপন মানে সুদ, অর্থাৎ যেই বন্ডে কোনো সুদ প্রদান করা হয় না তাকেই জিরো কুপন বন্ড বলা হয়। এ জাতীয় বন্ড সাধারণত ডিসকাউন্ট বা বাট্টায় বিক্রয় করা হয়। বন্ধুরা, তাছাড়াও মেয়াদ শেষে এই বন্ডের ফেস ভ্যালু ফেরত দেওয়া হয়। তাহলে এই বন্ড থেকে আয় হয় কিভাবে? তোমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। ধরো বন্ডের লিখিত মূল্য 100 টাকা, এটাকে 10% বাট্টায় কেনা হলো 90 টাকা দিয়ে। মেয়াদ শেষে পূর্ণ 100 টাকা পরিশোধ করলে এই বাট্টার 10 টাকাই হবে বন্ডের ইল্ড বা আয়। বন্ধুরা, এবার আমরা বন্ডের মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় সে সম্পর্কে জানব। বিভিন্ন সূত্রের সাহায্যে এক এক ধরনের বন্ডের মূল্য নির্ণয় করতে হয়, কিন্তু সূত্রগুলো জানার আগে তোমাদেরকে 4টি কথা অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, অঙ্কে কিছু না বলা থাকলে ফেস ভ্যালু বা এফবি এবং ম্যাচুরিটি ভ্যালু বা এমভি অর আরভি সমান হবে। বন্ধুরা, দ্বিতীয়ত, বন্ডের সুদের হারকে বিভিন্ন নামে অঙ্কে উল্লেখ করতে পারে, যার সংকেত হচ্ছে কে। নামগুলো হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, বাট্টার হার, সুযোগ ব্যয়, মূলধন ব্যয় বা ইল্ড টু ম্যাচুরিটি। তৃতীয়ত, বন্ডের মূল্যকেও বিভিন্ন নামে ডাকা যেতে পারে, যার সংকেত হচ্ছে V0। নামগুলো হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, বিক্রয় মূল্য, প্রত্যাশিত মূল্য, বাজার মূল্য, অন্তর্নিহিত মূল্য ইত্যাদি। বন্ধুরা, চতুর্থত, অনেক সময় প্রশ্নে কুপন রেটের ক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক সময়ের কথা বলতে পারে। সেক্ষেত্রে সূত্রে যেখানে আই অর কে পাবে তাকে এম দিয়ে ভাগ করে, যেখানে এন পাবে তাকে এম দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে তো তোমরা? বন্ধুরা, অঙ্ক করার পূর্বে চলো এই অধ্যায়ের 5টি সূত্র আমরা নোট করে নিই। প্রথমেই আছে বন্ডের মূল্য। এটা বের করার জন্য ব্র্যাকেটের বাইরে থাকবে আই, আর ব্র্যাকেটের ভেতরে থাকবে 1 - 1/1 প্লাস কে টু দি পাওয়ার এন। বন্ধুরা, আর এটাকে ভাগ করবে কে দিয়ে। এরপর পুরোটার সাথে জিরো কুপন বন্ডের মূল্য যোগ করবে। এর জন্য এমভি বা আরভিকে 1 প্লাস কে টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করবে। তুমি সূত্রটা ভালোভাবে মুখস্থ করে খাতায় 4-5 বার প্র্যাকটিস করলে নিজেই বুঝতে পারবে। বন্ধুরা, এরপর আমরা অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বা পারপেচুয়াল বন্ড সম্পর্কে জানব। এটার সূত্র একেবারেই সহজ। আইকে কে দিয়ে ভাগ করলেই উত্তর পেয়ে যাবে। এবার আমরা মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ইল্ড টু ম্যাচুরিটি কিভাবে বের করতে হয় তার সূত্রটা দেখব। বন্ধুরা, সূত্রের উপরের অংশে থাকবে আই প্লাস এমভি মাইনাস এসভি বাই এন, আর নিচে থাকবে এমভি প্লাস এসভি বাই 2। জিরো কুপন বন্ডের মূল্য বের করার জন্য এমভিকে 1 প্লাস আই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করলেই হবে। আর কারেন্ট ইল্ড বা বর্তমান ইল্ড জানতে চাইলে আইকে বন্ডের মূল্য অর্থাৎ V0 দিয়ে ভাগ করলেই হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা সংক্ষেপে যেই সংকেতগুলো লিখেছি সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। আই ইকুয়াল টু ইন্টারেস্ট রেট বা কুপন রেট। এরপর এমভি ইকুয়াল টু ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ মেয়াদ পূর্তির বন্ডের মূল্য কত হবে সেটা। এরপর কে ইকুয়াল টু প্রত্যাশিত আয়ের হার। আমরা পূর্বে কে এর কতগুলো নাম হতে পারে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করে নোট করতে বলেছিলাম। এরপর এসভি ইকুয়াল টু সেলস ভ্যালু অর্থাৎ বিক্রয় মূল্য। ভালোভাবে বুঝতে পেরেছো তো তোমরা? আমি আশা করি পেরেছো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। তোমাদেরকে পরবর্তী এপিসোড শুরু করার পূর্বে
অবশ্যই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। পরবর্তী এপিসোডে আমরা সূত্রগুলো দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটা জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি। বিভিন্ন স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের অর্থ ব্যয় করা হয়। দীর্ঘমেয়াদী অর্থায়ন দুইটি উৎস থেকে সংগ্রহ করা যায়, ঋণকৃত মূলধনের মাধ্যমে এবং ইকুইটি মূলধনের মাধ্যমে। অঙ্কে কিছু বলা না থাকলে ফেস ভ্যালু বা এফবি এবং ম্যাচুরিটি ভ্যালু বা এমভি অর আরভি সমান হবে। বন্ডের সুদের হারকে বিভিন্ন নামে অঙ্কে উল্লেখ করতে পারে, যার সংকেত হচ্ছে কে। নামগুলো হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, বাট্টার হার, সুযোগ ব্যয়, মূলধন ব্যয় বা ইল্ড টু ম্যাচুরিটি। বন্ডের মূল্যকেও বিভিন্ন নামে ডাকা যেতে পারে, যার সংকেত হচ্ছে V0। নামগুলো হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, বিক্রয় মূল্য, প্রত্যাশিত মূল্য, বাজার মূল্য, অন্তর্নিহিত মূল্য ইত্যাদি।